নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। যারা এখন এই মুহূর্তে টেলিভিশনে চোখ রেখে হাল্লাবোল দেখছেন তাদের জানা আছে যে আজকে বিহারে ভোট ছিল এবং প্রথম দু দফার ভোটের আজকে প্রথম ভোট ছিল। 6 তারিখ আগামী ভোট 11 তারিখ, 14 তারিখে রেজাল্ট বেরোবে, সবাই জানেন। ভোটের ইকুয়েশন নিয়ে অবশ্যই অনেক তর্কতর্জা হতেই পারে, কিন্তু যেটা মূল বিষয়, বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আজকে ভোট দিয়েছেন। আজকের বিহার বিধানসভা নির্বাচনে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন, এটা অবশ্যই আমাদের দেখতে হবে। বিহারের ভোটে যাদব ভোট, নন যাদব ভোট, ওবিসি, মুসলিম, মহিলা ভোট এবং জেনজি, এদের ভোট ফ্যাক্টর হতে পারে। ঠিক এরকমটাই বলছেন সারা ভারতবর্ষের রাজনৈতিক বিশ্লেষকরা। বিহার ইলেকশনের দিকে নজর রয়েছে। তবে দ্রুত একবার কেমন গেল আজকের একেবারে প্রথম দিনের বিহার বিধানসভার প্রথম পর্বের ভোট, সেটা আপনাদেরকে দেখাই। অল ওভার আমি যদি দেখতে চাই তাহলে কালারফুল একটি ভোট বিহার উপহার দিল। শুধুমাত্র একটি ঘটনা, বিহারের মুখ্যমন্ত্রীর কনভয় হামলা। লক্ষ্মীসরাই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয় কুমার অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগ। আমি অবশ্যই দেখাবো বিহারের নির্বাচন, আজকে প্রথম পর্বের নির্বাচন কেমন ছিল। কালারফুল নির্বাচনের কিছু ছবি থাকবে আপনাদের সামনে, দেখুন। বিহারে প্রথম দফার ভোটের দিনে সপরিবারে ভোট দিলেন তেজস্বী যাদব। তিনি না, বাবা লালু প্রসাদই যে এখনো বিহারের আসল নেতা, মনোনয়ন পেশে কিংবা ভোটদানে তেজস্বীর লালু সঙ্গই যেন প্রমাণ করে দেয় তাঁর। বাবা মা ভাই বোন স্ত্রীকে নিয়ে তেজস্বী ভোট দিলেও লালু পরিবারে এখনো জায়গা নেই বড় ছেলে তেজপ্রতাপের। পরিবারে ত্যায্য হয়েও তেজপ্রতাপের মুখে সবসময় বাবা লালুর কথা। विरासत है, विरासत तो लोहिया जी की है, कर्पूरी ठाकुर जी की है, जननायक जयप्रकाश नारायण जी की है, और उसी से तो लालू जी भी निकले हैं। तो विचारधारा है सामाजिक न्याय, संपूर्ण बदलाव, संपूर्ण क्रांति जो जयप्रकाश नारायण जी ने जो आगे बढ़ाने का काम किया, तो उसी विचार को लालू जी बढ़ा रहे हैं। মা রাবড়ি দেবীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হননি তেজ, কিন্তু লালু পরিবারে ভাঙন কি প্রভাব ফেলবে এবারের ভোটে? লালু পরিবারের ভাঙনকে সামনে রেখে বিজেপিও নিশানা করেছে তেজস্বীকে। जो अपना परिवार नहीं संभाल पाए, पिता की फोटो हटा दी, भाई को पार्टी से निकाल दिया, भाई की पार्टी के खिलाफ, भाई के खिलाफ कैंपेन करने चले गए, बहनों को अलग थलग कर दिया। जो परिवार के नहीं हुए वो तेजस्वी यादव बिहार के भी नहीं हो सकते। বিহারের ভোটে জোট ইন্ডিয়ার রাজ্যস্তরীয় মুখ যদি হন তেজস্বী যাদব, তবে সর্বভারতীয় মুখ অবশ্যই রাহুল গান্ধী। বিহারে প্রথম দফা ভোটের আগের দিন হঠাৎ তিনি দেশ রাজনীতিকে সরগরম করেছেন 1 বছর আগে হয়ে যাওয়া হরিয়ানা ভোট নিয়ে। রাহুলকে কটাক্ষে ওড়াচ্ছে বিজেপি। अरे क्या क्या तर्क देते हैं लोग, हंसते हैं, रील बनती हैं, मीम बनती हैं, हंसी के पात्र बन के रह गए हैं। बड़ी मुश्किल से कांग्रेस को विपक्ष का नेता बनने का अवसर मिला था। गंभीरता दिखाते, लेकिन गंभीरता कम, मजाक ज्यादा बन के रहे। রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেও। এখন প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ক্ষুব্ধ বিহার প্রদেশ কংগ্রেসের অন্দর। গত আগস্টে যখন ভোট ঘোষণা হয়নি, তখনই বিহারে ভোটাধিকার যাত্রায় নেমে পড়েছিলেন রাহুল গান্ধী। মিছিলে ব্যাপক সাড়া, পাশে পেয়েছিলেন তেজস্বীকেও। তারপর দেখা নেই রাহুলের। মাসখানেক পর হঠাৎ উদয় হন উপরাষ্ট্রপতি পদে ভোটদানের দিন। তারপরেও হননি বিহার মুখ। চূড়ান্ত আসন সমঝোতা অধরা থেকে গিয়েছে মহাগঠবন্ধনে। নেতাদের মাঝে মধ্যেই একসঙ্গে এক মঞ্চে দেখা গেলেও জোট ইন্ডিয়া পরিবারে ভাঙন জানান দিচ্ছে বিহারের ভোট। জোটে তো বটেই, দলে যেন অসন্তোষ বাড়ছে রাহুলকে নিয়ে। প্রশ্ন উঠছে, বিহারে যখন ভোট চলছে তখন কেন 1 বছর আগে হয়ে যাওয়া হরিয়ানা ভোট নিয়ে মাতামাতি রাহুলের? কেন রাহুল কখনো উদয় হন, কখনো যান অস্তাচলে? ভোটাধিকার যাত্রায় এত সাড়া পেয়েও কেন হেলায় হারালেন তিনি? কেন দ্রুত সারলেন না আসন সমঝোতা পর্ব? কেন আসনে আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে কংগ্রেস আর আরজেডিতে? লড়াই কি কখনো বন্ধুত্বপূর্ণ হয়, নাকি লালু পরিবার আর জোট ইন্ডিয়ার একই দশা? আদতে ভেঙে চুরমার, সামনে শুধুই একতার ছবি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কংগ্রেস যদি জোটকে অটুট রাখতে না পারে, তাহলে বিহারের ফলাফল কার দিকে যাচ্ছে? বিজেপির পক্ষে, বা বিজেপির যে জোট বিহারে রয়েছে তার পক্ষে? সেটা নিয়ে তো তর্কতর্জা থাকবে। আমি
ছোট ছোট ওয়ান লাইনার নেব প্রত্যেক গেস্টের থেকে যে বিহার নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, কারণ আমার মনে হয় আজকে প্রথম পর্বের ভোটের পর এই নিয়ে একটা কনক্লুশনে আসা, একটা উপসংহার তৈরি করাটা এটা আর্লি টু সে হবে। সেই কারণের জন্য ভোট পর্ব মিটলে আমরা আলোচনা করব, কিন্তু দ্রুত আমরা এই মুহূর্তে দেখাবো যে আজকে ভোটে কীরকম প্রভাব পড়লো। কারণ সন্ধ্যে 6টা পর্যন্ত যে তালিকা পাওয়া যাচ্ছে তাতে 60% ভোট পড়েছে বলে জানা যাচ্ছে, যেটা কি স্বাভাবিক নাকি স্বাভাবিকের তুলনায় কম। অ্যান্টি কম্বিয়েন্সি কাজ করছে নাকি করছে না, এই প্রসঙ্গগুলো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর পর প্রথম যদি কোনো বিধানসভা হয় 25-26 এসআইআর এর পর, তাহলে সেটা হচ্ছে বিহার বিধানসভার আজকে প্রথম দিনের ভোট। আপনারা দেখতে পাচ্ছেন হেভিওয়েট কিছু লিডার তারা ভোট দিচ্ছেন এবং ভোট নিয়ে উচ্ছ্বাস ছিল সর্বতোভাবে। তবে একে অন্যকে আক্রমণ, রাজনৈতিক আক্রমণ সেটা কিন্তু চলেছে, যদিও রক্তাক্ত হয়নি বিহার বিধানসভার ভোট। আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে উপমুখ্যমন্ত্রী অর্থাৎ ডেপুটি সিএম বিজয় কুমার সিনহা তার গাড়ি আক্রান্ত হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। এই ঘটনা ছাড়া বাদবাকি বিহার নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বিহারে যখন নির্বাচন প্রথম পর্বে শেষ হলো, পশ্চিমবঙ্গে আজকে 3 দিন হলো। এই 3 দিন হচ্ছে এনুমারেশন ফর্ম বিলি হলো এবং তাতে একটা রেকর্ড সংখ্যক এনুমারেশন ফর্ম বিলির দাবি উঠছে, সেটা হচ্ছে প্রায় 1.5 ক্রোড়। 1.5 ক্রোড়, 1,45,00,000 ওপর এনুমারেশন ফর্ম বিলি হয়েছে গত 3 দিনে। আজকের তথ্য এই তথ্য বলছে। এবং পাশাপাশি আপনাদের আজকের অনুষ্ঠানে দেখাবো যে কলকাতা এবং কলকাতার পাশের বেশ কিছু অঞ্চল থেকে, কলকাতা এবং কলকাতার পাশাপাশি বেশ কিছু অঞ্চল থেকে বাংলাদেশিরা ইভ্যাকুয়েটেড হচ্ছে, পালিয়ে যাচ্ছে মানুষ। বাড়ি ঘরে ত্রিপল গুটিয়ে নিয়ে মানুষ পালাচ্ছে এবং অনেকে বলছেন যে আমরা রয়েছি গত 8-10 বছর 12 বছর ধরে, কোনো কাগজপত্র নেই আমাদের, আমরা বাংলাদেশে ছিলাম সেখান থেকে এখানে এসেছি। এই তথ্য আমাদের প্রতিনিধিরা অনফিল্ড ওয়ার্কে তারা তুলে এনেছেন, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। মোস্ট ইন্টারেস্টিং এই পার্ট কিন্তু তার আগে বিহার নিয়ে, কারণ যেহেতু আজকে রাজ্যের প্রধান শক্তি, রাজ্যের বিরোধী প্রধান শক্তি এবং অন্যান্য রাজনৈতিক শক্তির ব্যক্তিত্বরা রয়েছেন, কাজে খুব স্বাভাবিকভাবে আমি পরিচয় করিয়ে তাদের কাছে যাব। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, টিএমসি মুখপাত্র। স্বাগত জানাবো প্রদীপ্ত দাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আর আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। আমি প্রত্যেককে অনুরোধ করব ছোট করে, অত্যন্ত ছোট করে বিহার বিধানসভা নিয়ে আজকের প্রথম পর্বের ভোট নিয়ে কথা বলতে, মানে সে একেবারে ছোটবেলায় যেমন শব্দবন্ধনী বেঁধে দেওয়া হতো 140 শব্দের মধ্যে বলতে হবে, খানিকটা সেরকম। তন্ময়দা কিভাবে দেখলেন আজকের ভোটকে? দেখুন, এই চিত্র কিন্তু আপনি আগে দেখতেন না বিহারে, যখন জঙ্গল রাজ চলছিল লালু প্রসাদ যাদবের সময়ে। তো আজকে একটি ঘটনা যেখানে আপনি বললেন, সেখানে দেখুন ওখানে এনডিএ ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় আছে, আর সেখানে হচ্ছে বিজেপির হচ্ছে এমএলএ এবং তিনি হচ্ছে উপমুখ্যমন্ত্রী, তাকে অ্যাটাক করছে ওই আরজেডির গুন্ডারা। তারপরে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, এসপি ডিজিপি এসে জিনিসটা কন্ট্রোলে নিয়েছে। এই চিত্র কি আপনি বিহারে কখনো দেখতে পেতেন? বিহারের ভোট মানে সেখানে বোমাবাজি হবে, সেখানে লোকে হচ্ছে পিস্তল নিয়ে দিনের বেলা ঘুরে বেড়াবে, ভোট করতে দেবে না, ভোট লুট করবে। এইটাই ছিল বিহারের চিত্র। আমরা ছোটবেলা 121টা আসনের ভোট হলো। তো এইটাই হচ্ছে এই সুশাসন, এইটাই এনডিএ সরকার ওখানে নিয়ে এসছে। আর তার সাথে আছে বিকাশ, এই যে বিহারের ডেভেলপমেন্ট। একসময় লালু যাদব বলতেন যে সব জায়গায় যদি ভালো ভালো রাস্তা করে দিই তো অ্যাক্সিডেন্ট তো বেড়ে যাবে, মানুষ তো অ্যাক্সিডেন্টে মারা যাবে। যদি সবার ঘরে যদি বিদ্যুৎ পৌঁছে দিই তাহলে তো অনেক মানুষ হচ্ছে কারেন্টের শক খেয়ে মারা যাবে। আজকে সেই বিহারে 2014 সাল থেকে 2024-এ আপনি দেখুন রাস্তাঘাট কি হয়েছে। আপনি দেখুন 14-তে 30% বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, আজকে 100% বাড়িতে আছে। এইটা হচ্ছে এই বিজেপি সরকার এবং এনডিএ সরকার সেটা করেছে বিহারে। আর বিহারের মানুষ সেটা বুঝতে পারছে। অ্যান্টি কম্বিয়েন্সি কাজ করবে তন্ময়দা, প্রায় 10 বছর শাসন ওখানে নেই, আমি আপনাকে বলে দিলাম। কারণ ওখানে হচ্ছে এখন হচ্ছে যেটা ওয়েলফেয়ার স্কিমটা যেটা পৌঁছিয়েছে, এমনি তো কেন্দ্রীয় প্রকল্পগুলো ভালো পৌঁছিয়েছে। জেনজি মহিলারা কাদের পক্ষে থাকবে? ছোট ছোট করে কাজ বেড়েছে, কোনো অ্যান্টি ইনকামেন্সি নেই। জেনজি এবং মহিলা ভোট কোন দিকে থাকবে, মানে ইউথ জেনারেশন এবং মহিলা ভোট? তন্ময়দা
দেখুন ওখানে হচ্ছে বিহারে মহিলারা আমাদের দিকে থাকবে আর এবং যুবকরা ওখানে মনে রাখবেন যে যুবকরা হচ্ছে এখন অনেক বেশি ওখানে কাজ পাচ্ছে। আজকে হচ্ছে এক সময় লালু প্রসাদ যাদব বলতেন যে যখন বিহার থেকে তারা অন্য রাজ্যে যাচ্ছে তারা নাকি টাওয়েল পরে সেখানে যায় আর টাই আর স্যুট পরে ফিরে আসে, এইভাবে জেনজিকে অপমান করতেন তিনি। আজকে সেখানে ইঞ্জিনিয়ারিং পাস করে সেখানে চাকরি পাচ্ছে না হলে বেশ প্রদীপ্তদা বিহারের ইকুয়েশন যদি বিজেপির পক্ষে না থাকে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের একটা খুব বড় ডিভিডেন্ড এবং আমি মনে করি যে ভোটের আগে একটা অস্ত্র হাতে পাওয়া, গণতান্ত্রিক অস্ত্র হাতে পাওয়া, যে প্রচারে তারা সেটাকে নিয়ে আসবেন। পাশাপাশি তেজস্বী যাদবের একাধিক খুব লিউক্রেটিভ অপশন ছিল, মানে খুব লোভনীয় কিছু প্রস্তাব ছিল, 10 লক্ষের চাকরি ইত্যাদি আরো অনেক কিছু। এগুলো কি কাজ করবে প্রদীপ্ত? দেখুন বিহারের যারা লোক বিধানসভা ভোট প্রকৃত প্রস্তাবে কভার করেছে তারা জানেন ছোটে সরকার কারা, সেই ছোটে সরকার এখন কোথায় আছে। ছোটে সরকারের আগে বা তার কাছাকাছি সময় 6 জনের মৃত্যু হয়েছে কিনা, এই 6 জনের কি মারা গেছে ভোট পূর্ববর্তী হিংসার পরিপ্রেক্ষিতে কিনা জিজ্ঞেস করছি। এরা যারা বিজেপি, আমাদের তো রাজ্যে নাকি ব্যাপার আছে, বিহারে তো আমাদের কিছু ব্যাপার নেই, তাই আমরা বোধহয় বিহার নিয়ে বেশি কথা বলাটা ঠিক না বিজেপি মনে করে। তাও জাস্ট প্রশ্ন আমার, কিন্তু তেজস্বীর পাশে তো মোরালি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, আবারও বলছি, দ্বিতীয় কথা এনসিআরবির রিপোর্ট যে কেউ দেখে নিক, 4 থেকে 14, 14 থেকে 24 বলছে যে হু হু করে কমেছে সংখ্যা, শান্তিতে আছে। শান্তির চিত্রটা 25% কমে গেল কেন? বিকাশের কথা বলছি। বিকাশ হচ্ছে এইটা, একটু দেখাবেন তো বিকাশটা কাকে বলে, একটু দর্শক বন্ধুরা দেখুন তো বিকাশ কাকে বলে। যে বিকাশে দেখা যাচ্ছে 2000, আমি দেখাচ্ছি 2025 সালে ভদ্রলোকের নাম নগেন্দ্র কুমার। 2025 সালের ফেব্রুয়ারি মাসে নগেন্দ্র কুমার ভোট দিচ্ছে কোথায়? দিল্লিতে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে নগেন্দ্র কুমার জি ফেব্রুয়ারি মাসে ভোট দিচ্ছে কোথায়? দিল্লিতে। আবার 2025 সালের নভেম্বর মাসে সেই একই ব্যক্তি ভোট দিচ্ছে বিহারে। এরকম আমি তোমাকে এই মুহূর্তে 3টে ছবি দেখিয়ে দিতে পারবো, এই মুহূর্তে 3টে ছবি দেখিয়ে দিতে পারবো। এই আর একজন দেখে নাও, পরপর দেখাতে পারবো যে যারা আমি বলছি ভেরিফাই করেই বলছি। আমি আমার জায়গায় হতে পারে ফেক নিউজ হলে আমি বলে দিই, আমি আপনার সময় বলিনি, তাহলে কিছুক্ষণ আগে আপনি এনসিআরবি আমি তো দেখাচ্ছি প্রমাণ আমি ফেক নিউজ স্প্রেড করে। আচ্ছা এবার থামবেন, আমি সেই প্রমাণটা দরকার পড়লে আপনাদের যে মিডিয়া প্রধান কে আছে জানো, ওদের নাম আগে দিতে হতো না, বেঙ্গলে থাকে না, অমিত মালব্যের কাছে। অমিত মালব্য আপনি অমিত মালব্যের না, ভোটটা তো এই হলো, ভোট তো সে দিল, আমি কি করে করব? দাদা ফেক নিউজ দিও দাদা, একটু শান্ত হও, একটু শান্ত হন, একটু অশান্ত হয়ে যান। আমি তো বলছি বললাম ভেরিফাই করো। না না না, কথা 10 বার বললে প্রমাণ হয় না। উনি সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য হচ্ছে যে আমি যেটা দেখালাম তার ভেরিফাই পেজ আপনি করে নেবেন, নগেন্দ্র কুমার নাম, আমি আপনাকে লিংকটাও পাঠিয়ে দেব। আমি লিংকটা মিডিয়াকে দিলাম তো, আমি তো মিডিয়াকে দিলাম, লিংকটাও দিয়ে দিলাম। দাদা প্লিজ, 2 নম্বর কথা হচ্ছে ফেক নিউজ কাকে বলে অমিত মালব্য নিশ্চয়ই শিখিয়ে দিয়েছেন বা অমিত শাহ। দাদা প্লিজ, প্রদীপ্ত অন্যদিকে চলে যাচ্ছে। আপনি কিন্তু সচেতন করছি, মহিলাদের পাশে দাঁড়িয়েছেন কি দাঁড়াননি, এই জায়গাগুলো মানে আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আচ্ছা সীমানে না 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 এরকম ভাবে করলে হবে না। সীমানে তন্ময় মুখার্জি বলেন না 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 প্লিজ প্লিজ। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এনসিআরপি রিপোর্ট নিয়ে আমি যেটা বললাম, এটা 3 আপনি বলছেন ক্রাইম বেড়েছে, বিকাশ ক্রাইম যেভাবে বেড়েছে আর মানুষকে যে কথা দিয়ে বলেছে সামাজিক প্রকল্প পৌঁছেছে, সামাজিক প্রকল্প তো রেবরি কেন দেবে বিহারে? রেবরি তো দেওয়া উচিত না, বরঞ্চ ক্ষমতায়ন করা উচিত। এটা তো বিজেপির কথা, আমার কথা না। আমি যদি বলি রেবরির কথা, তাহলে বিজেপি এখন কি বলবে? ওয়েলফেয়ার। কোনটা সত্যি? বিজেপি প্রকৃত প্রস্তাবে ফেক ন্যারেটিভ এইভাবে ছড়ায় যে কেউ হাসপাতালের, কিছুদিন আগে একটা হাসপাতালের ভিডিও ভাইরাল হয়েছিল, সেই কনটেক্সটে প্রত্যেকটা সাংবাদিক যারা সৎ সাংবাদিক তারা হাসপাতালে ঘুরে প্রমাণ করে দিয়েছে যে ওখানে টয়লেট সাদা নেই, আর পুরোটা কালো। টয়লেট আর সাদা নেই, কালো। দেয়াল আর সাদা নেই, বিহার নিয়ে আমরা কম সময় থাকবো দাদা, বিহার নিয়ে আমরা কম সময় থাকবো। সুস্মিতাদি, যেটা আমাদের প্রতিবেদনের মধ্যে আসলো যে রাহুল গান্ধীর খানিকটা আমি কি বলবো অস্পষ্ট থাকা, এবং সেটা বিহার বিধানসভার ক্ষেত্রে বিজেপি অর্থাৎ বিজেপি জোট অর্থাৎ বিজেপি এবং নীতিশ জোটকে মাইলেজ দিতে পারে।
দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে জনতা হচ্ছে জনার্দন, তা সেটা স্বীকার করতেই হবে। জনতা কি রায় দেয় তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। এবার বিষয়টা হচ্ছে কে বলছে না, অনুরাগ ঠাকুর বলছে। অনুরাগ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের সম্বন্ধে প্রত্যেকটা মানুষ জানে তিনি কীরকম অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের প্রধানকে গিয়ে জিজ্ঞাসা করুক, যার নামে তারা সরকার চালায়, নরেন্দ্র মোদীর সরকার, সেই ব্যক্তিটি তার প্রাইভেট লাইফে তার ফ্যামিলির সাথে তার সম্পর্কটা কি আগে সেইটা নিয়ে। না না, উনি বলেছেন রাহুল গান্ধীর পার্সোনাল ম্যাটার বিষয় নিয়ে। আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবং দাঁড়ান রাহুল গান্ধী তেজস্বী যাদব প্রচারে দাঁড়াননি। তেজস্বী যাদব জাস্ট এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, যে পরিবারকে সামলে রাখতে পারে না সে তাহলে বিহার কি সামলাবে, যে পরিবারকে সামলে রাখতে পারে না। তেজস্বী বলেছে, তেজস্বীর নাম করে বলেছে। এবং হ্যাঁ, একদম জাস্ট এই ল্যাঙ্গুয়েজ আপনি আবার রিপিট করুন। না এটা ভাই, হ্যাঁ না না বলেছে, আমি দরকার তাহলে প্রধানমন্ত্রী যিনি, তেজপ্রতাপ আর তেজস্বীর ইস্যু বলে দাঁড়ান, যা তাহলে প্রধানমন্ত্রী যিনি, তিনি তার পরিবার সামলাতে পারেন না, তাহলে তার এই দেশকে সামলানোর ক্ষমতা থাকা উচিত না, আমি যদি তাই প্রমাণ হয়। এবং উনি রাহুল গান্ধী কখন থাকবেন কখন থাকবেন না, রাহুল গান্ধী কখন প্রচারে যাবেন, আমি রিয়েলিটি নিয়ে বলছি, প্রচারে যাবেন না, আমি রিয়েলিটিটা বলছি। না আমি যেটা বলছি, রাহুল কি মহাজোট মানে বিজেপি এবং নীতিশ কুমারের যে দল, তা আপনারাই তো ন্যারেটিভ তৈরি করছেন। না না না, আমি বলছি উনি কি কন্টিনিউয়াস গেছেন, বা এই যে বিরোধী যে মহাজোট তৈরি করার একটা পরিকল্পনা ছিল সেটা হয়েছে। তুলে ধরেছে ব্রাজিলিয়ান একজন মডেল, তার 26 বার নাম আছে, বিভিন্ন নাম নিয়ে, কোন জায়গায় পামেলা, কোন জায়গায় সিঞ্জিনি, কোন জায়গায় বিভিন্ন নাম তার। এবং সেইটা দিয়ে যখন স্লাইড শোটা দেখিয়ে দিচ্ছে, তার মানে তিনি বলছেন বিহারেও এর আশঙ্কা আছে। এই যে 65 লক্ষের নাম বাদ গেল, 65 লক্ষের নাম বাদ যাওয়ার পরে কোর্টে যাওয়া হলো, চ্যালেঞ্জ করা হলো, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করলো, তারপরে সেটা এসে 47-এ দাঁড়ালো। এর মধ্যেও কত জল আছে দেখুন, এরকম করে কত ভোটার ঢোকানো হয়েছে। আজকে এই আশঙ্কা আমরা করছি সারা ভারতবর্ষে বিজেপি এইভাবে ইলেকশন করছে। বেশ, আমি মহানন্দাদির কাছে আসি। মহানন্দাদি, না এক মিনিট দাদা প্লিজ, আমি রাউন্ডে আসবো, কিন্তু বাট মহানন্দাদির কথা শুনে নিন, আপনি একবারে বলবেন। মহানন্দাদি প্লিজ, কিভাবে দেখছেন বিহারের ভোটকে? খুব ছোট করে, একদম ছোট করে বলছি। প্রথম কথাই বলি যে বিহার একসময় বিমারু স্টেটস এর মধ্যে পড়ে। বিমারু স্টেটস কতগুলো ছিল ভারতবর্ষে, তার মধ্যে ছিল বিহার। বর্তমান পরিস্থিতিতে যদি আর্থসামাজিক ভাবে দেখতে হয়, বিহার অর্থনৈতিকভাবে কিন্তু খুব এগিয়ে থাকা স্টেট নয়, এটা পরিষ্কার। এবং মাথা পিছু আয়ের দিক থেকেও বিহার এখনো যথেষ্ট পেছনের সারিতে রয়েছে। এবারে বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা নিশ্চয়ই উন্নয়ন হয়েছে নীতিশ কুমারের সময় কিছুটা, কিন্তু তার মানে যে সার্বিকভাবে বিহার একটা অত্যন্ত উন্নয়নের মুখ দেখেছে তা কিন্তু নয়। মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রকল্প ঘোষণা করেছেন, বিশেষ করে লাস্ট বাজেটে আমরা যা দেখেছি ঢালাও মানে প্রকল্প দেওয়া হয়েছে, কিন্তু প্রকল্প ঘোষণা করলেই যে মানুষের জীবনযাত্রা রাতারাতি বদলে যায় তা নয়। এবং কর্ম নিযুক্তি হোক, এবং আমি সব থেকে যেটা জোর দিতে চাই সেটা হচ্ছে শিক্ষার প্রসার। মহিলাদের অ্যাকাউন্টে শুধু 10,000 টাকা দিলেই যে নারী শক্তির বিকাশ ঘটে না, সেটা অনেক জায়গায় প্রমাণিত হয়েছে, এবং সেটা একেবারে বাস্তব সত্য যে তার থেকে অনেক বেশি প্রয়োজন মহিলাদের ক্ষমতায়ন করতে গেলে তাদের যথার্থ শিক্ষা দেওয়া, যাতে তাদের বুদ্ধির বিকাশ ঘটে। কারণ 10,000 টাকা দিয়ে তাদের এন্টারপ্রেনার বানানোর যে চেষ্টা, সেটা নিশ্চয়ই এক ধরনের স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেটাকে মানে একটু আগে প্রদীপ্ত বলছিল যে রেউডি পলিটিক্স বলা হচ্ছিল, সেটা এখন ভারতবর্ষের সবাই এটাই ফলো করছে। আমার বক্তব্য, ভারতীয় নাগরিককে শুধু ভোটার হিসেবে না দেখে মানুষের যথার্থ উন্নয়নের দিকে রাজনৈতিক দলগুলোর মন দেওয়া অনেক একদম। অনেক ধন্যবাদ খুব সংক্ষিপ্ত আকারে প্রত্যেকে বলার জন্য। জাতপাতের একটা ফ্যাক্টর আবার উঠে এসেছে রাদার দ্যান উন্নয়ন, এটাই দুর্ভাগ্যের বিষয় বিহারে। বেশ বেশ, আমি না এই নিয়ে কোনো তর্ক বিতর্কে আমি যাব না। আমাদের প্রচুর টপিক রয়েছে, আমরা সেই নিয়ে আলোচনা করব। একটা সেন্টেন্স শুধু বলবো, 60% ভোটটা কিন্তু মানে একটা স্কোরিং ভোট তা না, সুতরাং সেটা কিন্তু বোঝা যাচ্ছে এটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে। বেশ, সেটা হতে পারে, অবশ্যই সময় বলবে। আর এই দ্বিতীয় পর্বে আসার সময় আমি দ্রুত একবার দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমে একটি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কি করেছেন আমি দেখাই।
দেখুন সেই পোস্টে উনি বলছেন যে গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমার পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে, কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। এই ফর্ম এনুমারেশন ফর্ম। যতক্ষণ না বাংলার প্রতিটা মানুষ ফর্ম ফিল আপ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। আর এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট আজকে সমাজ মাধ্যমে। অর্থাৎ এটা বাস্তব যে দলনেত্রী তার পোস্টে বলছেন আমি এনুমারেশন ফর্ম সবার শেষে ফিল আপ করবো যতক্ষণ না রাজ্যের সমস্ত মানুষ এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন। খুব স্বাভাবিকভাবে কালকে থেকে হয়তো দেখা যাবে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারাও এনুমারেশন ফর্ম ফিল আপ করা বন্ধ করবেন এবং অবশ্যই তারা একই সঙ্গে শেষ দিকে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। কিন্তু এই মুহূর্তে যাদের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছয়নি তারা হচ্ছেন বাংলাদেশি। আসুন দ্রুত আপনাদেরকে দেখাই এসআইআর আতঙ্কে ফাঁকা হচ্ছে দমদমে সাপুইপাড়া। আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন, দেখুন। ঘোষণা হতেই দিকে দিকে দেখা যাচ্ছে বিভিন্ন কলোনি এলাকায় থেকে কিন্তু মানুষজন চলে যাচ্ছে এসআইআর আতঙ্কে। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম সাপুইপাড়া, সেখানকার চিত্রও কিন্তু একই রকম। এই সাপুইপাড়ায় প্রায় 10 থেকে 12টি পরিবার কিন্তু এখান থেকে চলে গিয়েছে, যেটা জানা যাচ্ছে। এখানে প্রায় 70টি পরিবার এখানে থাকতো, তার মধ্যে থেকে প্রায় কিন্তু 10 জন এখান থেকে 10টি পরিবার চলে গিয়েছে। কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ আবার 5 বছর ধরে কিন্তু এখানে থাকতো। এবং এসআইআর ঘোষণা হতেই রীতিমতো রাতারাতি কিন্তু রাতের অন্ধকারে এরা এখান থেকে কিন্তু চলে গিয়েছে, এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা জানাচ্ছেন। তারা যেটা বলছেন যে এখানকার শুধুমাত্র এসআইআর আতঙ্কে একটি সম্প্রদায় নয়, 2টি সম্প্রদায়ের মানুষই কিন্তু ও আতঙ্কে 10 ঘর থেকে চলে গেছে। 10 ঘর থেকে চলে, হ্যাঁ। মানে সবাই কি কতদিন আগে গেছে? কেউ 1 মাস গেছে, কেউ 15 দিন আগে গেছে, কেউ 1.5 মাস আগে গেছে। কেন গেছে? কেন এসআইআর ভয়তে পালিয়েছে। তার মধ্যে 10 ঘর চলে গেছে এসআইআর ভয়তে। এসআইআর ভয়তে চলে গেছে এসআইআর ভয়তে। মধ্যে 8 ঘর হিন্দু আর 2 ঘর মুসলিম। ভয়তে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওরা বেরিয়ে গেছে। ভয়তে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওরা বেরিয়ে গেছে। আর এই মুহূর্তে আপনাদেরকে আরো আরেকটা ছবি দেখাই অভিজাত এলাকা নিউ টাউন সিটি সেন্টার 2 এলাকায়। সেখানেও ঝুপড়ি খালি করে পালাচ্ছেন বাংলাদেশিরা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখাই একবার দ্রুত। বাংলাদেশ থেকে এদেশে এসেছেন অনেকেই, এরকম নিউ টাউনের এখানে অভিযোগ উঠছে এবং বিভিন্ন বস্তিতে খোঁজ মিলছে বাংলাদেশিদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিটি সেন্টার 2 এর অনতি দূরে একটি বস্তিতে। দিদি, কোথা থেকে এসেছেন? যেতে পারোনি বলিস তো, একটু বলুন কোথা থেকে এসেছেন। বলিস একটু বলুন না কোথা থেকে এসেছেন। বাংলাদেশ থেকে আসছে, তোমরা তো জানার কিছু বাকি নেই, তোমরা তো সবাই জানো। কবে এসেছেন? কবে এসেছেন? এই 8 বছর কি 10 বছর এরকম। বাংলাদেশের কোন জেলায় আপনারা থাকতেন? কোন জেলায় বসবাস? সাতক্ষীরা জেলা। আচ্ছা, 8 বছর আগে যখন এলেন কিভাবে আসলেন? আপনার কাছে পাসপোর্ট ছিল? না, আমরা সুরাইতে এলাম দালাল ধরে। এখনো কোনো কাগজপত্র নেই? না, আমাদের কোনো কাগজপত্র নেই। তোমার ব্যাপারে নির্ভর। আমরা আইসি দুটো পেটের জ্বালা, পেটে দুটো দিব বলি কাজ কাম করি খাই। তা কি করবেন ভেবেছেন? কিভাবে ওই পারে যাবেন? এটা মাঝে শুনলাম যে ঘাট ছেড়ে দিয়েছে, তো আমরা যেতে পারিনি। এইবার আমরা যদি এইভাবে না রাখে তো আমরা চলে যাবো। যদি আবার এটা আমি একটু বুঝলাম, একটু বুঝিয়ে দেবেন। ঘাট ছেড়ে দিয়েছে মানে কিভাবে? মানে যাওয়ার জন্য পথ খোলা ছিল না, আবার নাই 10 তারিখে খুলবে শুনেছি। মানে ওটা কি দালাল ধরে না এমনি? না, এমনি খোলা ছিল না। তার জন্য আমরা 10 তারিখে খুলবে বলি আমরা সেই করে রয়েছে, আমরাও চলে যাবো। তোমার জন্ম কোন দেশে হয়েছে? বাংলাদেশে না এখানে? বাংলাদেশে। আচ্ছা, যখন তুমি এখানে এসছো কতটা ছোট ছিল? আচ্ছা, পড়াশোনা করো তুমি? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? নগড়া প্রাথমিক বিদ্যালয়। আধার কার্ড, ভোটার কার্ড আছে তোমার? না। মানে স্কুলে ভর্তি হলে কিভাবে? ওই এই স্কুলের টিকার কার্ড ছিল, সেই কার্ড দিয়ে। আচ্ছা, ঠিক আছে। যদি চলে যেতে হয় এই পার থেকে ওই পারে, বন্ধু বান্ধবরা রয়েছে, কি করবে ওই পারে? তুমি তো একদম ছোট থাকতে এসেছো।
কষ্ট হচ্ছে? তোমরা যদি আমাকে কষ্ট হচ্ছে? তাহলে যাবো কি বলে বলো? কি করবো? খারাপ লাগছে? বাড়ি যাবো, কি করবো? মরিয়ম তার মা বাবার সঙ্গে 8 থেকে 10 বছর আগে এদেশে এসেছে, কিন্তু তারা যখন এদেশে এসেছে তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মরিয়মের মা বলছে তারা চোরাই পথে দালাল ধরে রাজ্যে এসেছে। কিভাবে এত অবৈধ অনুপ্রবেশ হলো এখানে? মরিয়ম এখন এই রাজ্যে এসে এই রাজ্যের স্কুলে পড়ছে, কি করবে এখান থেকে চলে যেতে হলে? তার চোখ ছলছল করছে। মরিয়মের এদেশে আসার ক্ষেত্রে তার তো কোনো হাত ছিল না, কিন্তু মরিয়মের পরিবার যেইভাবে চোরাই পথে তারা বলছেন এদেশে আসলো, এর দায় কে নেবে? মাত্র 3000 টাকা মাথা পিছু দিয়ে তারা চোরাই পথে এদেশে ঢুকছেন, অর্থাৎ অনুপ্রবেশের দাম কি 3000 টাকা? উঠছে প্রশ্ন। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, নিউ টাউন। আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধিদের, যারা এভাবে গিয়ে ফিল্ড ওয়ার্ক করে বিভিন্ন তথ্য তুলে আনছেন এবং বাস্তব সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরছেন। যারা অনুপ্রবেশ করেছেন বা যারা শরণার্থী, কোন ক্রাইটেরিয়ায় রাখবেন জানি না, তবে তাদের বর্তমান অবস্থা দেখে সত্যি দুঃখ লাগতে পারে, কষ্ট হতে পারে। কারণ ছোট্ট মরিয়ম বা ছোট্ট শাহানা বা ছোট্ট ফাতিমা, এদের হয়তো দোষ নেই। আবার আরেক জায়গায় বলছেন মানুষ সাপুইপাড়ায় 10 ঘর পালিয়েছে, তার মধ্যে 2 ঘর মুসলিম আর 8 ঘর হচ্ছে হিন্দু, তারাও পালিয়ে যাচ্ছেন। তো এখন ব্যাপার হচ্ছে এই সমস্যার জায়গাটায় দাঁড়িয়ে এটাও বাস্তব যে ভারতের গণতান্ত্রিকভাবে ভোট হবে, তাতে বাংলাদেশের অবৈধ লোকেরা কেন ভোট দেবে? এটাও বাস্তব, কারণ এদের অনেকের ভোটার কার্ড রয়েছে, লাইনে দাঁড়িয়ে এরা ভোট দেয়, এদের নাম আছে। এই সমস্যায় দাঁড়িয়ে হচ্ছে এসআইআর। আমি প্রত্যেকের কাছে যাব, প্রদীপ্ত দাকে দিয়ে, তন্ময় দাকে দিয়ে, সুস্মিতা দি এবং মহানন্দা দি, প্রত্যেকের কাছে আমরা যাব। প্রদীপ্ত দা, আজকে আমি শুনছিলাম যে হাবড়া এলাকার বিধায়ক বলছেন এসআইআর করে লাভ কি হলো? এসআইআর করা না করা সমান। আমার পরিষ্কার প্রশ্ন, এই যে বাংলাদেশিদের যাদের অস্তিত্ব সাধারণ একটি বেসরকারি মিডিয়া পেয়ে যাচ্ছে, দিনের পর দিন তারা বিভিন্ন বস্তি এলাকা, এবং প্রদীপ্তদা দেখুন এরা কিন্তু ক্যানিং বা সেই প্রত্যন্তর অঞ্চলে বা সন্দেশখালিতে নেই, একেবারে খোদ কলকাতায় যারা বাড়িতে পরিচারিকার কাজ করেন, যারা ময়লা ফেলার কাজ করেন বা যারা ভ্যান রিক্সা চালান, তাদের অনেকেই হয়তো বাংলাদেশি। এবার ব্যাপার হচ্ছে এরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছেন, সেই নির্বাচন কি সঠিক নির্বাচন? বা সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের দলীয় অবস্থানে এসআইআর এর বিরোধিতা কতটা যুক্তিসঙ্গত? দাদা, আশা করি কেউ কোনো অসুবিধা করবেন না, বেশি সময় নেব না, যতটুকু প্রয়োজনীয় সময় সেটুকু দিলেই হবে। একদম। আমি প্রথম কথা ধন্যবাদ দেব সিএনএ সেই সব সাংবাদিকদের যারা অসামান্য একটা প্রতিবেদন করেছেন, কারণ এই প্রতিবেদনে একটা নিরপেক্ষতা আমি দেখতে পেয়েছি যে 8 জন ঘর হিন্দু চলে গেছে, 2 জন ঘর মুসলিম চলে গেছে। প্রসঙ্গ নাম্বার 1। প্রসঙ্গ নাম্বার 2, মরিয়ম বা তার যে আগে আরেকজনের ইন্টারভিউ দেখলাম, সেক্ষেত্রে তুমি বা আমি কেউ নিশ্চিত নই যে এরা ভোট দিয়েছে কি না। কারণ এদের কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের কি ভোটার কার্ড আছে বা তোমাদের কি কোনো কাগজপত্র আছে, এরা বলছে নেই। তার মানে এরা ভোটার কিনা আমি জানি না। অনুপ্রবেশ অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং বর্ডার সিকিউরিটি ফোর্স যারা 5 কিলোমিটার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি নিজেদের এলাকা এই বাড়িয়ে নিয়েছে, তাদের একটা বড় দায়িত্ব, এটা একটা পার্ট। কিন্তু এসআইআর নিয়ে যে কথাটা, এই যে সাতক্ষীরা থেকে যে ভদ্রমহিলা এসছেন বলছেন, এই সাতক্ষীরাটা খুব কমন কেন আসছে জানো? আমরা যে অঞ্চলে থাকি দেবাশিসদা, তোমার আর আমার বাড়ি যে অঞ্চলে, তার একটু কাছে গোবরডাঙ্গায় একজন ভদ্রলোকের নাম ধরা পড়লো, পশ্চিমবঙ্গ পুলিশ ধরলো। তার নাম বাদ দিয়ে বলছি, তার সারনেম হচ্ছে ঢালি। সেটা তুমিও খবর করেছো। ঢালি বাবু হচ্ছেন একজন হিন্দু। তার মানে বিজেপির হিসাব মধ্যে সেই শরণার্থী। এই যে 8 জন পরিবার যারা হিন্দু, তারা হিসাব মতন শরণার্থী। সিএএ নিয়ে যে চর্চা বিভিন্ন সময় হচ্ছে, ক্যাম্প বিভিন্ন সময় চলছে বিজেপির মাধ্যমে, শান্তনু ঠাকুর যিনি সিএএ নিয়ে সব থেকে বেশি গলা ফাটাচ্ছেন, সেই শান্তনু ঠাকুর ক্যাম্পে কি বলছেন, সবাই কি বলছেন, যাদের নাম বাদ চলে যাবে তারা চিন্তা করবেন না, তাদের নাম আমি আবার করিয়ে দেবো। এর মানে কি? তার মানে ইসিআই এর সঙ্গে এদের যে জালিয়াতির প্রসঙ্গ সেটা আছে, কারণ হিন্দুদেরকে এতদিন তাস খেলিয়ে এরা বড় করেছিল। আমাদের সংবিধানের প্রস্তাবনায় শুরুতে কি রয়েছে? আমরা ভারতীয় জনগণ, আমরা ভারতীয় নাগরিক লেখাটা নেই। এখান থেকে তুমি যে ন্যারেশন করছো সেটা সেন্সাসের সঙ্গে যুক্ত করো।
সেটা হচ্ছে সেন্সাসের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশনের জায়গাটা ঠিকঠাক হয়েছে কিনা। আজকে আমাদের ভোটার কার্ডও আমাদের নাগরিকতার পরিচয় নয়, আমাদের পাসপোর্টও নাগরিকতার পরিচয় নয়, আধার কার্ডও নাগরিকতার পরিচয় নয়। তাহলে নাগরিকতার পরিচয় কি? অর্থাৎ আমাদের একটা পরিচয়হীনতার রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। 2002 সালে যাদের নাম ছিল তারা আজকে ভ্যালিড। 2002 থেকে 2024 অবধি যারা ভোট দিল এবং সেই সময় ফর্ম 6 থেকে ফর্ম 8 যেভাবে এনুমারেশন করা হলো, যেভাবে নাম বাদ দেওয়া নাম দেওয়া হলো, তার মধ্যে একটা উদাহরণ লেটেস্ট হচ্ছে আমাদের এই ইয়েতে, যেটা তোমার 6000 নাম বাদ গেল বাই ইলেকশনে কালীগঞ্জে। সেরকম প্রসেস চলেছে, নাম বাদ গেছে, নাম এসছে, পুরো প্রসেসটা আজকে নাকচ হয়ে গেল। অর্থাৎ ওই যে 23 বছরের প্রসেস, যার জন্য এত হিউম্যান রিসোর্স নষ্ট হলো, এত অর্থনীতি নষ্ট হলো, পুরোটা নাকচ হয়ে গেল। কিন্তু 2002 সালে যখন এই SIR হয়েছিল, এই তো বিজেপি সরকার করেছিল, সেখানে 2001 সালটাকে স্ট্যান্ড পয়েন্ট করেছিল। আজকে কেন 2002, 2024 নয়? তাহলে সেই যে হিসাব, লাস্ট পয়েন্ট, সেই যে হিসাব, সেখান থেকে আমি বলছি যে তাহলে আমাদের বর্তমান যে সরকারগুলো রয়েছে সেই সরকারগুলো বৈধ নয়, মোদিজি বৈধ নয়। আর লাস্ট যেটা শেষ করব, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, হিন্দু, 2002 সালে এদের নাম নেই, এরা সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন। তাহলে এরা কারা? আবার বলছি, বিজেপি কি তাহলে বাংলাদেশিদের নিয়ে তাদের বিধায়ক এমপি করেছে? বেশ, আমি আমার মনে হয় যে এরপর সুস্মিতা দিকে নেব, তন্ময় একবার উত্তর দিতে পারবেন, সুবিধা হবে, সার্বিক আলোচনায় মহানন্দাদি থাকবেন। কিন্তু সুস্মিতাদির কাছে যাওয়ার আগে আমি দ্রুত দেখিয়ে নেব আরেকটি জায়গায় আমাদের প্রতিনিধি রেশমি গিয়েছিলেন এবং সেখানে নিউ টাউনের মাঠপাড়া এলাকা, সেখানেও 15-20 দিন ধরে ঘর ছাড়ার হিড়িক চলছে। কি প্রতিবেদন উঠে আসলো, আমি প্রতিবেদন না বরঞ্চ একজনের সঙ্গে কথা হয়েছিল আমাদের প্রতিনিধির, কি বলেছেন তিনি এবং কি অবস্থায় ছিলেন তিনি, সেটা দেখাই একবার দেখুন। ওই ধামাখালি কোথায়? ধামাখালি কোথায়? ধামাখালি কোন জায়গায় থাকেন? পাড়ার নাম কি? ও দিদি বলো। ও দিদি বলবে কেন? আপনি বলুন পাড়ার নাম কি? আপনি থাকেন, আপনি জানেন না? ধামাখালি তো। ধামাখালির কোথায় থাকেন? কবে এসেছেন ধামাখালিতে? আমরা তো এই জায়গার লোক। হ্যাঁ, এই জায়গার লোক। এই জায়গায় ভোটার কার্ড আছে? আছে। ভোট দেন? ভোট কোথায়? ভোটার কার্ডটা বার করুন। এই জায়গায় না তো। কোথায়? এখনই তো বলেন ভোটার কার্ড আছে। এই জায়গা নেই। তাহলে কোথায় আছে ভোটার কার্ড? বাড়িতে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সত্যি কথা বলে দিন, কোথায় বাড়ি? বাংলাদেশ থেকে এসেছেন? না না, সত্যি কথা বলুন, কোথায় বাড়ি আপনার? বলছি তো। ভোটার কার্ড কোথায়? বাড়িতে। ভোটার কার্ড আছে কি ভোটার কার্ড নেই? সত্যি কথা বলে দিন, কি কিছু হবে না। ভোটার কার্ড আছে? না। হ্যাঁ, নেই। ভোট দেন না? বাংলাদেশ থেকে এসেছেন? না। সেটাই বলে দিন। না, আসিনি। কোথা থেকে এসেছেন? 8 বছর আগে? না। কত সাল দিয়ে এসেছেন? না, আইসি 19 বছর। হ্যাঁ, 19 বছর। 19 বছর কেন এসেছেন বাংলাদেশ থেকে? ক্যামেরাটা নিচ্ছি না আমার না। বাংলাদেশ থেকে কেন এসেছেন? বাংলাদেশে নিয়ে যাক, আমরা কাজ কাম করে খাই। আগে তো বললেন বাংলাদেশ থেকে 19 বছর হচ্ছে এসেছেন। হ্যাঁ, এই মানুষগুলো আসলে ভোট দেন কি ভোট দেন না, এটা একটা বড় প্রশ্ন। এদের কাছে ভোটার কার্ড আছে, এরা কি ভোটার লাইনে দাঁড়ান? এই প্রশ্নের উত্তরে খানিকটা দ্বিধাবিভক্ত এবং সংকোচ এর জায়গায় আমরাও রয়েছি, কারণ পরিষ্কারভাবে তারা কিছু বলছেন না। কখনো বলছেন তারা ভোট দেন, কার্ড বাড়িতে রয়েছে, আবার কখনো বলছেন না আমরা ভোট দিই না, কার্ড নেই। এক একজন এক এক রকম কথা বলছেন, কিন্তু সাহসিকতার সঙ্গে আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে এনেছেন। আমি শুনছিলাম যে বিকেলের দিকে কোনো এক সাংবাদিক এই বস্তি এলাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন, আমি এরকম খবরও পাচ্ছি। আমি কনফার্ম করছি না, বাট আমার কাছে খবর আসছিল, তার এখনো পর্যন্ত এভিডেন্স আমার কাছে নেই। এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সুস্মিতা দি, তো তুললো, আমি সেটাকে রিপিট করব না, তবে একটা জিনিস ঠিক কথা, ছবিগুলো দেখলে না, আমি সেই ছবিগুলোর উপরেই বলছি। এই যে বললো 8 ঘর হিন্দু চলে গেছে আর 2 ঘর মুসলিম গেছে, এইটাই আমরা বারে বারে বলতে চাইছি। আসামে যখন এনআরসি চিন্তা ভাবনা করেছে সরকার এবং সেটাকে প্রয়োগ করার চেষ্টা করেছে, যখন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে 19.5 লক্ষের মধ্যে দেখা গেছে 12 লক্ষ হিন্দু। তাহলে কি হচ্ছে আজকে? দাঁড়ান, এক সেকেন্ড। বিষয়টা হচ্ছে তাহলে
এই বিজেপিদের চিৎকার করার কোনো দরকার নেই যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে শরণার্থীরা আসবে বিশেষ একটি সম্প্রদায়কে বাদ দিয়ে সবাইকে তারা সিএ অন্তর্ভুক্ত করবে। তাহলে এই হিন্দুদের আজকে ফিরে যেতে হচ্ছে কেন? তাহলে এই হিন্দুদের কেন ভাবতে পারছে না শরণার্থী? কেন ভাবতে পারছে না যে তারা ভোট দেয়? না, তাদের তো একটা প্রসিজারের মধ্যে দিয়ে আসতে হবে। সিএ ফর্ম ফিল আপ করে তারা আবার নাগরিক হতে পারে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী, যেমন শান্তনু ঠাকুর বলছে, তাই তো? আপনি সেটা কি? না না আমি বলছি যেটা আপনি বলুন আগে। আরে বাবা, একটা আইন দিদি, আমি আইনের কথা বলছি। সিএ তো একটা আইন, সিএ তো বিজেপির কোনো এজেন্ডা নয়। হ্যাঁ, বিজেপি নিয়ে সিএ তো পাস হয়েছে সরকার। আরে বাবা, সিএ তো পাস হয়ে যাওয়া আইন একটা, তুমি আগে সেটা বলো, বোঝো। সরকার, বিজেপি, ইলেকশন কমিশন, সিবিআই, ইডি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সব মিলেমিশে এক হয়ে গেছে। সব মিলেমিশে একাকার হয়ে গেছে। জল, ভাগীরথীর জল, পদ্মা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু একজন হয়ে বসে আছে। তন্ময়দা কি বলবেন? ক্ষমতার কেন্দ্রবিন্দু একজন। আমি কিন্তু কারোর সময় একটা কথা বলি, নরেন্দ্র মোদি এবং না, সুস্মিতা দি, আপনি প্রথম রাউন্ডে সবাইকে তন্ময়দা ধৈর্য ধরেছে, আপনারাও ধৈর্য ধরুন। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আচ্ছা দেখুন দেবাশিস, আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলবো যে কোনো মানুষের মনের মধ্যে প্যানিক সৃষ্টি করা উচিত নয়। কারণ এসআইআর হচ্ছে ভোটার তালিকা শুদ্ধিকরণ। এসআইআর এ কারোর নাম থাকলো বা নাম না থাকলো, হিন্দু হলো বা মুসলিম হলো, কারোকে বাংলাদেশে ফেরানোর জন্য এটা করা হচ্ছে। আমি একটা ছোট কথা বলি। মাঝখানে কথা, প্লিজ সুস্মিতা দি, প্লিজ মাঝখানে কথা না। তন্ময়দা, প্লিজ আপনার দলের নেতা বলছেন, তন্ময়দা আপনার দলের নেতা বলছেন ডিটেক্ট, তারপর হচ্ছে কি ডিলিট অ্যান্ড ডিপোর্ট। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট আপনার দলের নেতা। আমি বলে দিচ্ছি যে এসআইআর এ সেটা হচ্ছে না ডিপোর্টটা। আচ্ছা, তারপরে আমি বলে দিই, আপনারা সুবিধা মতো বলেন না, কথা বলছি, সুবিধা মতো বলেন না, সুবিধা মতো বলেন না, আপনারা বলেননি কথাটা। আরে তন্ময়দাকে বলতে দিন দিদি, প্লিজ প্লিজ। আচ্ছা, তারপরে দেবাশিস আপনাদের জার্নালিস্ট গিয়ে কি দেখালেন? সেখানকার মানুষ বলছেন 19 বছর, 20 বছর, 15 বছর আগে এসেছিলাম, তখন কি হচ্ছে, এই হচ্ছে এনডিএ সরকার ছিল না, তারা অনুপ্রবেশক হয়েছে 2024-এর আগে, আপনারা দেখতে পেলেন। আর কখন হয়েছিল? ওই ইউপিএ সরকারের আমলে। কারণ তখন তৃণমূল আর কংগ্রেস দুজনেই কিন্তু সেন্টারে ছিল ইউপিএ। সুতরাং দুজনের যোগ সাজে এইভাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে ঢুকেছে, সেটা আপনাদের প্রতিবেদনে প্রমাণ হয়ে গেল। আর 2014 সালের পরে এসে সেই অনুপ্রবেশ কমেছে। আরে তোমার সময় উনি তো বলেনি, আবার তোমার কাছে আমি আসলে তুমি বলো কি অভদ্রতা। তোমার কাছে আসলে তুমি বলো, এটা সমস্যা। দেশটাকে তারা নষ্ট করেছে, ওরা একই চিন্তা করছে। আচ্ছা, এই পরিবার কংগ্রেস দেশটাকে লুটেছে, এই পরিবার কংগ্রেস এইভাবে ঢুকিয়েছে রোহিঙ্গা, তারা কথা বলছে। আচ্ছা, আমি আমাকে বলে দিই কাজের কথাগুলো। আমি আপনাকে বললাম যে আসামে হোক আর পশ্চিমবঙ্গে হোক, কোন হিন্দু শরণার্থী ভোটার লিস্টের নাম থাক আর না থাক, তাদেরকে কারোকে বাংলাদেশে পাঠানো হবে না। দেশের আইন বলছে তারা সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ পাবে, সে আজকে পাক, কালকে পাক, পশু পাক, তারা পাবে, কেউ যাবে না। সুতরাং যদি কেউ গিয়ে থাকে, সেটা তার নিজের জন্য সে ভয়ে যাচ্ছে, তার যাওয়ার দরকার নেই। আমি প্রতিটি হিন্দু শরণার্থীকে বলছি, আপনারা একজনও যাবেন না, এবং আপনারা হচ্ছে প্রত্যেকে নাগরিক হবেন যদি এখনো হয়ে না থাকেন। তার জন্য বিজেপি আছে, আপনাদের সামনে বিজেপি। এবার একটু মহানন্দাদি বলুক। না 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 না, মহানন্দাদি একবারও বলেন না। আইন বলছে, দেশের আইন বলছে, আমি মহানন্দাদির কাছে, প্লিজ মহানন্দাদির কাছে যাব। বারবার করে ক্লাসে শিক্ষকেরা বলেন যে তোমরা মুখে আঙুল দাও। প্রদীপ্ত দা নিজে একজন অধ্যাপক, কিন্তু আজকে একদম ছাত্রের মতো মুখে আঙুল দিয়ে বসেছিলেন। কিছুক্ষণ আগেও সেই ছবি আমরা দেখিয়েছি, আমাদের যারা এডিটর তারা সেই ছবিটা বড় বড় করে দেখাচ্ছিলেন। মহানন্দাদি, এই মুহূর্তে চুপ করে বসে থাকা সম্ভব নয়। আপনি একটু বলুন, যেভাবে বাংলাদেশিদের অবস্থান স্পষ্ট হচ্ছে, আমি শরণার্থী অনুপ্রবেশকারীতে যাচ্ছি না, অবস্থান আছে, কলকাতা জেলায় আছে, এটা প্রমাণ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর যৌক্তিকতা এবং যেভাবে চলছে যে প্রসিজিওর, সেটাকে আপনি কিভাবে দেখবেন?
দেখুন, এসআইআর একটা প্রশাসনিক কাজ, ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা। এবারে এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে, তারা বলছে টু পিউরিফাই ভোটার। ভোট হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় অস্ত্র। ভারতবর্ষ লার্জেস্ট ডেমোক্রেসি। ভোট করতে গেলে, ঠিক মতো ভোট করতে গেলে, স্বচ্ছভাবে ভোট করতে গেলে এসআইআর করতে হবে। এসআইআর কি এই বছর নতুন চালু হলো? 1950 থেকে এসআইআর চলছে, মানে ইলেকশন কমিশন এইভাবে কাজ করছে। কিন্তু বর্তমান কালে, সাম্প্রতিক কালে যেসব ঘটনা ঘটছে, সাধারণ নাগরিক হিসেবে আমরা হতাশ, সিম্পলি হতাশ। কেন? তার প্রথম কারণ হচ্ছে যে এত প্রশ্ন কেন ইলেকশন কমিশনের কাজ নিয়ে উঠবে? তারা স্বশাসিত সংস্থা, তারা তাদের কাজ করুক। কিন্তু যেটা হচ্ছে, এর মধ্যে রাজনীতি ঢুকে যাচ্ছে। রাজনীতি ঢুকে গিয়ে রাজনৈতিক, শুধু রাজনীতি ঢুকছে না, রাজনৈতিক বিরোধ সৃষ্টি হচ্ছে, যেটা একটু আগেই আমরা এই স্টুডিওর এই টক শোতেই দেখতে পেলাম। এটা নাগরিক মহানন্দাদি 12টা জায়গায় হচ্ছে, 10টা রাজ্য, 2টো কেন্দ্রশাসিত অঞ্চল। বাংলায় যা হচ্ছে এসআইআর নিয়ে, অন্য 11টা জায়গায় তো হচ্ছে না, সেটা আমরা তো খবর পাচ্ছি না। একেবারেই হচ্ছে না। কিন্তু তার সঙ্গে এটাই আমার বক্তব্য, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত নাগরিকদের সুরক্ষা এবং আশ্বাস দেওয়া, অথচ তার পরিবর্তে রাজনীতিটা এমন জায়গায় চলে যাচ্ছে, আমার রাজ্যে 8 জন মারা গেছে, সেটা নিয়েও রাজনীতি হচ্ছে। কেউ বলছে এসআইআর এর ভয়ে, কেউ বলছে না না ওটা অন্য কারণে এসআইআর বলে চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি কাঙ্ক্ষিত? কোনোভাবেই রাজনৈতিক সব দলের দল মত নির্বিশেষে নাগরিককে, মানুষকে আশ্বাস দেওয়া উচিত যে বৈধ নাগরিক, তার নিশ্চয়ই তার রাইট থাকবে। এবং অনুপ্রবেশকারী ভারতবর্ষের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। ইউরোপ থেকে, আমেরিকা থেকে সব জায়গায় অনুপ্রবেশ নিয়ে সমস্যা চলছে। কাজে অনুপ্রবেশকারী যারা, তারা হিন্দু না মুসলমান, এই ধরনের যে ক্যাটাগরাইজেশন রাজনীতিতে চলে এসছে, এটাকে আমি রাজনীতির অবক্ষয় বলে মনে করি। ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করেনি। কাজে এটা মনে রাখতে হবে যে কে অনুপ্রবেশকারী আর কে অনুপ্রবেশকারী নয়, সেটা দেখা নিশ্চয়ই সরকারের দায়িত্ব। অনুপ্রবেশকারী, তার বৈধ নাগরিকত্ব থাকবে কি থাকবে না সেটা অন্য ইস্যু। কিন্তু ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন এই জটিলতা? কেন মানুষগুলো, সাধারণ মানুষ, তারা অসহায় ফিল করছে, টেনশন হচ্ছে যে কি হবে, আমাকে কি তাহলে পাঠিয়ে দেবে? এগুলো একেবারেই কাঙ্ক্ষিত নয় বলে আমার মনে হয়। ছোট্ট করে প্রদীপ্ত দেখলেন, তন্ময় দেখলেন, ছোট্ট করে। হ্যাঁ, মুখার্জিদা যেটা বলছেন যে 15 থেকে 20 বছর, 19 বছর, আমি বলবো শুধু তুমি আরেকবার রিপিট করে দাও, বা স্যার বাড়িতে গিয়ে শুনে নেবেন। 8-10 বছর কিভাবে 15-20 বছর হয়ে যায়, অমিত শাহ দল না করলে বোঝা যেত। 8-10 বছর, 8-10 বছরটা কিভাবে 15 বছর হয়ে যায় আমরা বলছি না। অনুপ্রবেশের সঙ্গে এসআইআর কে তাহলে কারা গোলাচ্ছে? শুভেন্দু অধিকারী নয় অমিত শাহ, তাহলে কারা সিএ এর সঙ্গে এসআইআর কে গোড়াচ্ছে? শুভেন্দু অধিকারী, অমিত শাহ করেছে, কেউ বিরোধীদের সঙ্গে যারা অন্যায়ের সঙ্গে থাকে তারা। আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। প্রদীপ্তদা শেষ করতে হবে। তন্ময়দা, সুস্মিতাদি এবং মহানন্দাদিকে ধন্যবাদ জানাবো, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করবো। অবশ্যই এসআই নিয়ে পরবর্তী অনুষ্ঠান থাকবে, কিন্তু এখন হাল্লা বলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।